গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি তোমরা প্রত্যেকেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। এদিকে দেখো সকাল সকাল ঘরদোর ঝাড় দিতে চলে এলাম। মেয়ে চলে গেছে স্কুলে। মেয়েকে স্কুলে পাঠিয়ে ওর যা টিফিন খাওয়ার বাসন ছিল, তারপর আমাদের চাও খাওয়া হয়ে গেছে, সেই সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে রেখে তারপর এদিকে চলে এলাম এদিকের ঘরদোরটা ঝাড়ু দিতে। ঘরদোরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছবো। সকালে এই কাজগুলো করে নিলে না অনেকটাই শান্তি লাগে, জানো তো, কারণ এতটা রোদ উঠেছে মনে হচ্ছে আজকে গরমটাও বেশ দেবে। তো সেই কারণে সকালের কাজগুলি খুব তাড়াতাড়ি গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে তো বাজার থেকে আসলে রান্না বান্না আছেই, জানি না আজকে কি রান্না করব। রান্নাঘরে যেতে মোটেই ইচ্ছে করছে না, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো, জানো তো। তো যথারীতি দেখো আমার সিঁড়িগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার নিচে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব। সিঁড়িটা ঝাড়ু দিয়ে সোজা ঘরটা মুছে নেব। আর আজকে কিন্তু ঘরটা একদম হাত দিয়েই মুছবো, কারণ ওই যে মপ দিয়ে মুছলে না আমার মনে হয় প্রত্যেক দিন মপ দিয়ে মুছলে ঘরটা সেই রকম করে পরিষ্কার হয় না, জানো তো। মপটা তো আমরা আমাদের সুবিধার্থে ইউজ করি, কিন্তু একটু কষ্ট করে যদি হাত দিয়ে মুছে নেওয়া যায় ঘরটা কিন্তু বেশ ভালো পরিষ্কার লাগে দেখতে। তো সেই কারণে যথারীতি বালতিতে করে জলও নিয়ে এসেছি, সাথে নেতাটাও নিয়ে এসেছি। আজকে ঝেঁটা নেতা বালতির সাথেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি, তো কিছু মনে করো না। সকালে যেই সমস্ত কাজগুলো আমার করা হয়ে যায় সেই সমস্ত কাজগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর ডেইলি লাইফ কুকিং থেকে দিদিভাই বলেছিল যে একদম যাতে আমি বসে বসে ঘর না মুছি, কারণ বসে ঘর মুছলে ভীষণ কষ্ট হয়। হ্যাঁ দিদিভাই, ভীষণ কষ্ট হয় গো ঘর মুছলে বসে, কিন্তু ওই যে একটা মানসিক স্যাটিসফ্যাকশন আসে সেটাই হচ্ছে সবচেয়ে বড়, জানো তো। এই যে একটা কুতকুতে বাতিক আছে আমার, যে এটা পরিষ্কার হচ্ছে না ওইটা পরিষ্কার হচ্ছে না, তার জন্য না নিজেরই অনেক সময় কষ্ট হয়, কি বলবো। তো এদিকে চান করে এসেছি আর সকালে অনেকটা জামা কাপড় ছিল, হাজব্যান্ড এগুলো ধুয়ে দিয়েছে। ধুয়ে আমি মেলে দিয়েছি, ও মেলেনি। ও ধুয়ে দিয়েছে, ধুয়ে বাজারে গেছে আর আমি মেলে দিয়েছিলাম। তো এইদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় শুকিয়েছে, তুলে নিয়েছি। তারপর স্নান করে আরও কিছুটা পড়েছিল সেটাও মেলে দিচ্ছি। আর আকাশে কিন্তু মেঘ আছে, আবার গরমও আছে। ওই বৃষ্টির আগে যে একটা ভ্যাপসা গরম দেয় সেই রকম একটা গরম দিয়েছে। জানি না কি পরিমাণে গরম আজকে পড়বে, কিন্তু রান্না এখনও হয়নি, সেটা নিয়েও একটু টেনশনে আছি। কখন যে রান্না করতে যাব সেটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়, জানো তো। আর রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালোই হয়, কিন্তু যেহেতু আমি ওই যে ফ্রিজে রাখি না রান্না বান্নার তরকারি, সেই কারণে একটু দেরি করেই করি, না হলে রান্নাগুলো দেখি নষ্ট হয়ে যায়, কারণ এত গরম পড়ে কি বলবো। তো প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ মেরে এদিকে বাজারটা গোছাতে চলে আসলাম। ওইদিকে মাছের মাথার কাটা চচ্চড়ি বসিয়েছি বেগুন দিয়ে। তো বাজার থেকে আসার পরই বসিয়েছিলাম, আর মাছ আজকে সেরকম কিছু পাইনি। তো দেখো এদিকে সবজিটা গুছিয়ে নিচ্ছি। এনেছিল বেগুন, উচ্ছে, তারপর ছিল কাঁকরোল, গাজর, একটা বাঁধাকপি আর ডাঁটা। এই মুহূর্তে না ডাঁটাটা বেছে রাখলে পারতাম, কারণ এটা না দড়ি হয়ে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু এখন একটুকুও সময় নেই আমার ডাঁটাগুলি বাছার। কোনো রকম আমি এইগুলিকে একদম গুছিয়ে, আর রান্নাঘরটা কিন্তু স্নানের আগে মুছে গেছিলাম, স্নানে যাওয়ার আগে রান্নাঘরটা মুছেই গেছিলাম। এই ডাঁটাগুলোকে বেছে রাখলে বেশ ভালো হতো, কিন্তু এখন আর এই সময় নেই। আর এদিকে মাছের মাথার কাটা চচ্চড়িটাতে কয়েকটা দুখানা লেবু পাতা এরকম ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর গন্ধ হয়। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু মিঠি মা আমার কাটা চচ্চড়ি খাবে না, সেই কারণে মিঠির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর সাথে কাঁকরোল ভাজা করেছিলাম, সাথে বাটার দিয়ে ওকে খাইয়ে দেব। এই যে মিঠি মার জন্য খাওয়াটাও নিয়ে নিয়েছি, যেহেতু শুকনো শুকনো খাবার তাকে মেখে খাইয়ে দিতে হবে। আর এদিকে ওর খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়ার পালা। এই যে মেয়েটা জল খাচ্ছে, তো খাওয়ার পর বলছিলাম তোর খাওয়াটা আজকে কেমন হয়েছে, তো সে আবার লাইক করছে। তো সে এরকম সেদ্ধ ভাত ঘি বাটার দিয়ে বেশ ভালোই বাসে, কিন্তু একটু খেতে সময় লাগে যেহেতু শুকনো শুকনো, সেই কারণে। আর এটা হচ্ছে সন্ধেবেলা। তো গুড ইভিনিং।
আর ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 7:30। আমি একটু চা খেয়ে নেব। মিঠি মাকে ওর টিফিন দিয়ে দিয়েছিলাম, তো ওকে বলেছিলাম যে দুধ খাবি, সে দুধ খাবে না। এদিকে দুখানা কেক খেয়ে নিয়েছে আর আমিও একখানা কেকের সাথে চাটা খেয়ে নিচ্ছি। কেন জানি না আজকে সন্ধ্যের পর এত ভীষণ খিদে পাচ্ছিল, তো একখানা কেকের সাথে একটুখানি দুধ চা করে নিলাম, নাহলে লিকারটাই খেতাম। আর এদিকে দেখো চা খাওয়ার পর আমি ভাবলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করে নিই, কারণ মিঠির পাপা হঠাৎ করে ফোন করে জানিয়েছে যে আগামীকাল যেহেতু রোববার কারেন্ট নাও থাকতে পারে। ওই যে পাড়ায় পাড়ায় কারেন্ট কাটে না, যে দুর্গাপূজার জন্য কারেন্ট কাটে, তো সেই কারণে কারেন্ট কাটতে পারে। সে নাকি অ্যানাউন্সমেন্ট শুনেছে, তবে কোন এরিয়াতে যাবে সেটা বুঝেনি। তো আমাকে বলছিল তুমি সব কিছু সেরে নাও, পারলে ভিডিওটাও আপলোড করে রেখে দিও, কালকে কারেন্ট নাও থাকতে পারে। তো সেটা শুনে না আমি আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে ভাবছি রাতেই ধুয়ে দেব। আর এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে আরও একটা ভালো কাঁচা চাদর পেতে দিলাম। আর এটা তো প্রত্যেক সপ্তাহের ব্যাপার, প্রত্যেক সপ্তাহে রোববারে হয় এ ঘরেরটা নয় ও ঘরেরটা, এভাবে করেই আমি চেঞ্জ করি। দুখানা ঘরের একসাথে করে ধুয়ে তো দিতে পারি, কিন্তু ছাদে না মেলার জায়গা নেই, সেই কারণে একসাথে করে দুখানা ঘরের চাদর আমি ধুয়ে দিই না, জানো তো। আর এদিকে সমস্ত বালিশগুলাও উভয়ের পরিয়ে নিয়েছি, তো এগুলাকে আবার জায়গাতে রেখে দিচ্ছি। তারপর যখন রাতে ঘুমানোর সময় হবে আর বিছানা না ঝাড়লেও চলবে। আর এদিকে কম্বলগুলোও রেখে দিচ্ছি, যেহেতু রাত্রে এসি চলে, তো একটু ঠান্ডা ভাব তো অনেক সময় লাগে, সেই কারণে কম্বল দুখানার দরকার আমাদের পড়ে। তো প্রত্যেকটা পর্দা একটুখানি টেনে দিলাম। আর এদিকে দেখো সোফার ঢাকনাগুলোও খুব সুন্দর করে ঝেড়ে পুছে একদম সোফাতে দিয়ে দিচ্ছি। এটা প্রতিদিন সকালে একবার বিকেলে একবার আমি করি, তোমরা তো সেটা জানোই। যেহেতু মিঠি মা বসে বসে অনেক সময় খেলা করে, অনেক সময় এ ঘরে মিঠি মা খুব কমই বসে। এই যে সোফাটাতে দেখছো সেটাতে আমিই বেশিরভাগটা সময় বসে থাকি, তো সেই কারণে এটাও একটু অগোছালো হয়ে থাকে, তো এটাকেও আবার গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাজ একটু একটু টাচ আপ দেওয়া, এই তো। আর ওই যে বিছানার চাদরগুলো পড়েছে সেগুলাকে এখন ভিজিয়ে রেখে গাছে যাব জল দিতে, কারণ ছাদের গাছে জল দেওয়া হয়নি। আর আমি রোদটা পড়লে গাছের টবগুলো যখন ঠান্ডা হয় ঠিক তখনই জলটা দিই, নাহলে আমার মনে হয় ওই গরম টবের মধ্যে জল দিলে গাছগুলোর মনে হয় কষ্ট হয়, জানো তো। সেই কারণে না একটু পরেই দিই। আর এই যে ঘরটা আমার গোছানো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই করে জানিও। আর এদিকে এই ঘরে চলে আসলাম, এসে বলছি মা জলটা খেয়ে নে, আর ওকে জলের বোতলটা দিয়ে আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এই ঘরে বিছানাটা গোছানোই থাকে, সেটাতে তো সেরকম করে কেউ শোয় না। অনেক সময় মিঠির পাপা একটু শোয় বা আমি একটুখানি শুই, তবে ঘুমোনো হয় না, এ ঘরে কেউ আসলেই ঘুমোনো হয়। আর এদিকে মিঠি বসে আছে, তো ঝাড়াঝাড়ি করে একদম বিছানাটাকে টান টান করে দিলাম। আর আমার না বিছানা টান টান না থাকলে এত বিরক্ত লাগে কি বলবো। বিছানায় যেমন ঘরের সৌন্দর্য আমার কাছে মনে হয়, বিছানাটা গোছানো থাকলেই সমস্ত কিছু গোছানো থাকে, সেটা মনে হয়, জানো তো। আর এদিকে এই ঘরের সোফাটাও গুছিয়ে নিচ্ছি, যদিও বা এটা বেশিক্ষণ গোছানো থাকবে না, কারণ মিঠি এখন বই খাতা নিয়ে বসেছে, একটু পরে টিভি নিয়ে বসবে, তো সেই কারণে না সেটা গোছানো থাকবে না। আর এদিকে সমস্ত জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি, যেগুলি দুপুরবেলা নিয়ে এসেছিলাম সেইগুলা যতটুকু যা শুকিয়েছে বাকিটা ওই টিনের নিচে দিয়ে দিয়েছি। আর একটু পরে গিয়ে নিয়ে আসবো, যখন ছাদের গাছে জল দিতে যাব ঠিক তখনই গিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো মিঠির জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে ওর এই জামা কাপড়গুলো র্যাকটাতেই থাকে, এই র্যাকটাতেই ওর জামা কাপড় রেখে দিই আমি ওর হাতের সামনেই, তো সেই কারণে ওর জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক এইভাবেই র্যাকটাতে রেখে দেবো। আর ওর স্কুল ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম, সেটাও ভাঁজ করে রেখে দেবো, যাতে সোমবারে কোনো অসুবিধে না হয়। আর আগামীকালকে এগুলি একটু ইস্ত্রি দিয়ে দেবো, কারণ ইস্ত্রি না দিলে পরতে ভীষণই অসুবিধা হয়। আর এদিকে দেখো সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে, এবার আলনাতে গিয়ে আমাদের জামা কাপড়গুলো রেখে দেবো। তো এটা হচ্ছে অনেকটাই পরে, খাওয়া দাওয়ার পরেই বলতে পারো, এখন বাসনপত্র মাঝামাঝি করছি। আর আমার গতকালকের ভিডিওতে মনিকা দিদিভাই বলছিল আমার তো নাম নিলে না, আমি তো রোজ তোমায় কমেন্ট করি। অবশ্যই দিদিভাই তুমি রোজ আমাকে কমেন্ট করো, আর আমি কিন্তু তোমার নামটাও নিয়েছি, তুমি কিন্তু হয়তো লক্ষ্য করোনি বা খেয়াল করোনি। সঙ্গীতা বলছিল খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা। আর ডেইলি লাইফ কুকিং থেকে লাভ রিয়েক্ট দিয়েছে, আই লাভ ইউ টু দিদিভাই। রুম্পা দিদিভাইও লাভ রিয়েক্ট দিয়েছে, অবশ্যই লাভ ইউ
তারপর রাখি দাস বলেছে, প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম, সবটা খুব সুন্দর লাগলো দিদিভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমার ভিডিওটা দেখেছো তোমার মূল্যবান সময় দিয়ে, সেই কারণে। ইচ্ছে দিদিভাই বলছিল চাউমিনটা সুন্দর হয়েছে, সোফা ঝেড়ে ঘর মুছলে, চিরুনি দিয়ে ভালো করে চাদর গোছালে। হ্যাঁ অবশ্যই দিদিভাই, ধন্যবাদ তোমাকে যে তুমি তোমার সময় দিয়ে তুমি আমার ভিডিওটি দেখেছো। আর চাউমিনটা সুন্দর বলছিলে, জানি না সুন্দর হয়েছে কি না, তবে খেতে ভালোই হয়েছে। তারপর মনিকা দিদিভাই বলছিল, আমিও অনেক আগেই গোপাল সোনার সেবা নিয়ে ব্লগ করতে বলেছিলাম, তুমি হয়তো ভুলে গেছো। না দিদিভাই ভুলিনি, তবে অবশ্যই তোমাদের জন্য গোপাল সোনার একটা ভিডিও আমি শেয়ার করব, যে আমি গোপাল সোনাকে কী করে সেবা দিই সেই সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের নাম নেওয়া যাক। সঙ্গীতা, তারপর রুম্পা দিদিভাই, লাইফ উইথ স্মাইল থেকে রুম্পা দিদিভাই, পিয়ালির জীবন কথা থেকে পিয়ালি দিদিভাই, মায়া ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে মায়া দিদিভাই, ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই নন্দিনী হাজরা, তারপর ইচ্ছে ডানার দিদিভাই, তো আরও অনেকেই আছে, শাবানা ব্লগস, অনেকেই আছে যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করছো, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাকে কমেন্ট করো, তোমাদের মূল্যবান সময়টা আমাকে দাও, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ, এবার আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা, আর তোমাদের সাথেও বিদায় নেওয়ার পালা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।